কতক্ষণ পালিয়ে থাকবে? একবার না একবার তোমাকে বন্দি হতেই হবে আমার নীড়ে। রাত 11:40 বাজে। নন্দিতা তখন অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত। এই রাফির কথা চিন্তা করতে করতে বেমালুম ভুলে গিয়েছিল অ্যাসাইনমেন্টের কথা। কিন্তু যখন সুহা ফোন দিয়ে ওকে আর রাফিকে নিয়ে মজা করছিল, তখন কথার মাঝে এই অ্যাসাইনমেন্টের কথাটা মনে পড়ল। নন্দিতা যখন অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত, তখন হঠাৎ করে ফোনটা ভাইব্রেট করে ওঠে। নন্দিতা ভালো করে নাম্বারটা চেক না করে বা হাত দ্বারা কানে ফোন ধরে বলে, হ্যালো, কে বলছেন? আমার 11 সংখ্যার নাম্বারটা এখনও সেভ করনি তুমি তোমার ফোনে? মনে বহুত কষ্ট পাইলাম নন্দিতা। নন্দিতা রাফির কণ্ঠস্বরে শুনে সাথে সাথে লেখা থামিয়ে বলে, আপনি? আমি। একটু বারান্দায় আসো। নন্দিতা ভ্রুকুচকে বলে, বারান্দায় আসবো মানে? পরক্ষণে পেছন ফিরে ঘুমন্ত মাকে দেখে ফিসফিস করে বলে, বারান্দায় আসবো কোন দুঃখে? রাফি গলা সুর নরম করে বলে, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে নন্দিতা। নন্দিতা অবাক হয়ে বলে, মানে ঠিক বুঝলাম না। আপনি ঠিক কোথায় আছেন এখন? তোমার বাসার নিচে। কি? উত্তেজনার বশে আবারও জোরে বলে ওঠে কথাটা, কিন্তু পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলে, এত রাতে আপনি এখানে কি করছেন? মানুষজন দেখলে কি ভাববে? এখানে মানুষজনের ভাবার কি আছে আজব? মানুষজন তখনই কিছু ভাবতো যখন আমি তোমাকে আমার কোলে বসিয়ে জড়িয়ে ধরে বসে থাকতাম। কিন্তু আমি তো একাই বসে আছি, তাই মানুষজনের এখানে ভাবার মতো কিছু হয়নি। বুঝলে মিস নন্দিতা? নন্দিতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। এই লোক দিনকে দিন অসভ্য আর লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। একে এখানেই থামাতে হবে, না হলে নন্দিতার ঘাড়ে উঠে নাচবে আর কয়েকদিন পরে দেখা যাবে। আপনার এইসব অসভ্য কথাবার্তা বন্ধ করে চুপচাপ এখান থেকে যান, অনেক রাত হয়েছে। নন্দিতার কথার প্রত্যুত্তরে কিছু বলল না রাফি, বরং ভেসে আসলো পুরুষালী ভারী নিঃশ্বাসের শব্দ। নন্দিতাও আর কোনো কথা বলল না। দুজনে একে অন্যের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে ব্যস্ত। কিছুটা সময় নীরব থাকার পরে ফোনের অপর প্রান্ত থেকে রাফি বলে ওঠে, নন্দিতা। গভীর মাদকতাময় কণ্ঠে ডেকে উঠল রাফি। রাফির এমন কণ্ঠ শুনে নন্দিতার কানে ধরে রাখা হাতটা খানিকটা কেঁপে উঠল। শুকনো ঢোক গিলল। পেটের ভেতর থাকা রঙিন প্রজাপতিরা পাক খেতে শুরু করলো। নন্দিতা আনমনির নিচের ঠোঁট কামড়ে ধরল দাঁত দ্বারা। পুরুষ মানুষের কণ্ঠে যে এতটা মাদকতা মিশে থাকতে পারে, রাফির কণ্ঠ না শুনলে বুঝতেই পারত না নন্দিতা। নন্দিতার কোনো সাড়া না পেয়ে রাফি ফোনের স্ক্রিনে তাকিয়ে আবার ডাকলো, নন্দিতা, কথা বলো প্লিজ। নন্দিতা কিছুক্ষণ ঠোঁট চেপে ধরে রেখে ছোট্ট করে উত্তর দেয়, একটিবার বারান্দায় আসবে প্লিজ। নন্দিতা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বারান্দার দরজার কাছে এসে পর্দার আড়ালে থেকে উকি দিয়ে রাস্তার দিকে তাকালো, আসলে কি রাফি এসেছে কি না। কিন্তু না, রাফি সত্যি এসেছে, মুখটা দেখা যাচ্ছে শুধু। নন্দিতা গুটি গুটি পায়ে এসে বারান্দায় দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই রাফিকে স্পষ্টভাবে দেখতে পেল, সাদা শার্ট পরে কানে ফোন রেখে বাইকের উপরে বসে আছে আর নজর বারান্দার দিকে। রাফি নন্দিতাকে দেখে কোমল গলায় বলে, বারান্দার লাইট অন করো। কিন্তু পরক্ষণে রাফি আবার বলে, না থাক, লাইট অন করতে হবে না, তোমার ফোনের পাওয়ার বাটনে চাপ দাও। ফোনের সেই আলো দিয়ে না হয় তোমাকে দেখলাম। নন্দিতা মুচকি হাসে রাফির কথা শুনে। রাফির কথা অনুযায়ী নন্দিতা তাই করলো। রাফি নন্দিতার গালের এক সাইড হালকা একটু দেখতে পেল। রাফি বারান্দার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, আমার সাথে লং ড্রাইভে যাবে নন্দিতা? নন্দিতা হকচকি উঠল, এই লোক বলে কি? একে তো রাত বিরাতে এখানে এসে তাকে বিরক্ত করছে, এখন তাকে বলছে লং ড্রাইভে যাওয়ার জন্য। রাফি পুনরায় আবার বলা শুরু করে, জানো, রাতে যখন বাইক নিয়ে বের হই তখন কতগুলা কাপল চোখে পড়ে। কত সুন্দর করে মেয়েটি তার প্রেমিকের পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে প্রেমিককে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রাখে। মনে হয় যেন এটাই তার জন্য সুখের স্থান। কিন্তু দেখো, আমি যাকে আমার প্রেমিকা ভেবে আসছি, সে কি আদৌ আমাকে তার প্রেমিক হিসেবে মেনে নিয়েছে কিনা সেটাই আমি বুঝতে পারছি না। নন্দিতা শুকনো ঢোক গিলে বলে, আপনি বাসায় যান, অনেক রাত হয়েছে। রাফি নিঃশব্দে হেসে বলে, তুমি কি বিরক্ত হচ্ছ নন্দিতা? নন্দিতা চুপসে গেল এই কথাটা শুনে। সত্যি তো, তার তো এখন বিরক্ত হওয়ার কথা রাফির উপরে, কিন্তু তা না হয়ে বরং ভালো লাগছে রাফির সাথে কথা বলতে। রাফি আবার বলে, জানি বিরক্ত হচ্ছ না তুমি আমার উপরে। একজন প্রেমিকা কি কখনো তার প্রেমিকের এমন পাগলামো দেখে বিরক্ত হতে পারে? বরং সেই প্রেমিকার আরও ভালো লাগে প্রেমিকার পাগলামো দেখে। নন্দিতা জড়ানো কণ্ঠে বলে, আপনি পাগল হয়ে গেছেন রাফি, তাই এসব আবল তাবল বকছেন। সত্যি আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে পড়ে। আচ্ছা, তুমি কবে স্বীকার করবে বলো তো যে তুমি আমায় ভালোবাসো? শুনেছি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, তবে কি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো? নন্দিতা ক্ষীণ গলায় বলে,
আপনাকে ছুটে এসে জড়িয়ে ধরেছি, এর থেকেও যদি না বুঝতে পারেন আমার মনের কথা, তাহলে আমার কিছু বলার নেই। কথাটা বলি নন্দিতা ঠাস করে ফোন কেটে দিয়ে ঘরে চলে যায়। নন্দিতা চলে যেতেই সশব্দে হেসে ওঠে রাফি। তাহলে নন্দিতা কিছুটা হলেও স্বীকার করলো যে তাকে ভালোবাসে। রাফি ফোনের মেসেজ অপশনে গিয়ে নন্দিতার নাম্বারে মেসেজ করে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। মেসেজ আসার শব্দ শুনতে পেয়ে নন্দিতা জলদি করে মেসেজ অপশনে ঢুকে। এমন মনে হচ্ছে যেন নন্দিতা আগে থেকে জানতো রাফি মেসেজ করবে। বুঝতে তো পেরেছি সেই কবেই যে নন্দিতা নামের একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, তাও গভীরভাবে। কিন্তু মেয়েটি মুখে স্বীকার করতেই চায় না। আসলে মেয়েটি ভাঙবে তবু মচকাবে না, কিন্তু সে মেয়েটিকে আমি খুব ভালোবাসি, খুব। আর এটাও জানি মেয়েটিও আমাকে ভালোবাসে। নন্দিতা মেসেজটা পড়ে বুকের মাঝে ফোনটা চেপে ধরে বিড়বিড় করে বলে, মেয়েটিও আপনাকে খুব ভালোবাসে মিস্টার রাফি তাজওয়ার। এরপর থেকে শুরু হয় নন্দিতা আর রাফির প্রণয়ের সম্পর্ক। কিন্তু এই প্রণয়ের সম্পর্কটা দীর্ঘ ছিল না। একটা কালো ছায়া এসে রাফির জীবন থেকে নন্দিতাকে সরে যেতে বাধ্য করলো, আর নন্দিতা হাসিমুখে সেটা গ্রহণ করে নিল। বর্তমান সকালে নন্দিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। হেনা বেগম নন্দিতাকে দেখার সাথে সাথে নিজের কাছে আসতে বলেন। নন্দিতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। নন্দিতা টেনশনে পড়ে যায় শাশুড়ি মায়ের কথা শুনে। গতকাল রাতে যে রাফি ড্রিঙ্ক করে এসেছে সেটা জেনে যায়নি তো? নন্দিতা ভয়ে ভয়ে বলে, কি কথা মা? তুমি আর রাফি কি আগে থেকে একে অপরকে চেনো? তোমাদের হাবভাব দেখে আমি যতটুকু বুঝলাম তোমরা দুজন দুজনকে চেনো, তাও আবার গভীরভাবে। নন্দিতা আমতা আমতা করে বলে, মামা মানে আমি আসলে আমি তোমাকে জোর করছি না নন্দিতা কিছু বলার জন্য। তবে আমি এটা চাই তোমার আর রাফির মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে তাহলে মিটিয়ে নাও। আর একটা কথা, তোমাদের জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা তোমাকে এখন বলবো না, রাফি আসুক নিচে তারপর বলবো। আশা করব তোমরা দুজনেই আমার কথা রাখবে। নন্দিতা ছোট করে জবাব দেয়, জি মা। রাফির ঘুম ভাঙার পর আস্তে আস্তে উঠে বসে মাথা দুহাত চেপে ধরে। রাফির নাক মুখ কুঁচকে বলে, উফ, মাথাটা প্রচুর ব্যথা করছে। রাফি চারপাশটা ভালো করে তাকিয়ে দেখে নিজের ঘরেই আছে। চোখ বন্ধ করে রাতে কী ঘটেছে তা মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে করতে পারছে না। রাফির চোখ খুলে বলে, এখানে কখন আসলাম আমি তো? উফ, আর চিন্তা করতে পারছি না, আগে ফ্রেশ হওয়া দরকার। রাফি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়, টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে চিন্তিত হয়ে বলে, কালকে নেশার ঘরে কিছু করে ফেলিনি তো নন্দিতার সাথে? কিছু তো মনে নেই, কিন্তু নন্দিতা কোথায়? রাফি দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তাই এসব চিন্তা বাদ দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে যায়। নিচে যেতে হেনা বেগম ছেলেকে দেখে বলে ওঠেন, উঠেছিস? আগে নাস্তা করে নে, তোর সাথে জরুরি কথা আছে। কি কথা মা? আগে নাস্তা কর, তারপর বলছি। নন্দিতা চুপচাপ টেবিলে নাস্তা পরিবেশন করছে। রাফি নন্দিতার দিকে একবার তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। সকলে একসাথে বসে নাস্তা করে নেয়। রাফি বসে আছে মার সামনে। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু মাকে কিছু বলতে না দেখে রাফি বিরক্ত হয়ে বলে, মা তাড়াতাড়ি বলো, কি বলবে? আমার অফিসে লেট হচ্ছে। বলছি এত তাড়া কিসের তোর? রাফি তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, অফিসে একটা ইন্টারভিউ আছে তাই। আচ্ছা বুঝলাম, শোন, আমি একটা কথা বলবো, কথাটা শুনে লাভ দিয়ে উঠবি না। বাবা মায়েরা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। রাফি কপট রাগ দেখিয়ে বলে, মা এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে যা বলতে চাইছি সেটা সোজাসুজিভাবে বলো। শোন, আগামীকালকে তুই আর নন্দিতা হানিমুনে যাচ্ছিস। হানিমুন যাওয়ার কথা শুনে তো নন্দিতার চোখগুলা স্বাভাবিকের তুলনায় বড় বড় হয়ে যায়। অন্যদিকে রাফি ঝাঁঝালো গলায় বলে ওঠে, হোয়াট মা, তুমি কি বলছো এসব? কথা নয় বার্তা নেই, হানিমুনে যাওয়ার কথা আসলো কোথা থেকে? হেনা বেগমের ছেলেকে রাগ দেখিয়ে বলেন, সব কিছু যে তোকে বার্তা দিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। তাই তোরা দুজন কালকে হানিমুনে যাবি, এটাই আমার শেষ কথা। মা, এখন কিন্তু বেশি করছো তুমি। আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। এমনি বিয়ের সময়ের কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে। অফিসে যদি সব কাজ তোকেই করতে হয় তাহলে এতগুলো কর্মচারী রেখেছিস কেন? তোরা কাল হানিমুনে যাবি, এটাই আমার শেষ কথা। হেনা বেগম আর কিছু না বলে এখান থেকে চলে যায়। রাফি নন্দিতার দিকে রাগে চোখে তাকায়, আর নন্দিতা বেচারি ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। রাফি যে এবার সবটা রাগ তার উপরে তুলবে সেটা খুব ভালো করে বুঝতে পারছে। রাফি নিজের রাগটাকে আপাতত সামলিয়ে নিয়ে বলে, কথা আছে তোমার সাথে, রুমে আসো। নন্দিতা রাফির পেছন পেছন ভদ্র মেয়ের মতো চলে যায়। রাফি বেডরুমে এসে সোফায় বসে রাগে ফুঁসছে। নন্দিতা রুমে আসার সাথে সাথে রাফি বলা শুরু করে, তুই বলেছিস তাই না মাকে হানিমুনে যাওয়ার কথা? বিশ্বাস করো রাফি, আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না। আমি মাকে কিছু বলি নাই। রাফি উঠে নন্দিতার দু বাহু চেপে ধরে বলে,
তোকে আমি বিশ্বাস করবো সেটা ভাবলি কি করে তুই? তুই অনেক আগেই আমার বিশ্বাসের মর্যাদা হারিয়ে ফেলেছিস। তবে এটা মনে রাখিস, তোর সাথে আমি হানিমুনে জীবনেও যাব না। তাই তোর এসব ফালতু হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখা বাদ দিয়ে দে। রাফি কথাটা বলেই ব্লেজার আর অফিসের ব্যাগটা নিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। আর নন্দিতা রাফির যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। জ্যামের মাঝে বসে আছে রাফি প্রায় 15 মিনিট ধরে। চোখে মুখে ফুটে আছে বিরক্তির ছাপ। মন চাইছে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর উপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে চলে যেতে। মনে মনে রাফি ইচ্ছে পোষণ করছে যদি নিজের কাছে কোনো পাওয়ার থাকতো তাহলে খুব ভালো হতো। এইভাবে রোবটের মতো বসে থাকতে হতো না। রাফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা সামনে নিয়ে যায় ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য। চোখ বন্ধ করে সিটে মাথাটা হেলান দিয়ে ঘাড় বাঁকিয়ে সামনের দিকে তাকাতেই একটা দৃশ্য দেখে ম্লান হেসে উঠল। রাফির গাড়ির পাশেই একটা রিকশা দাঁড়িয়ে আছে, আর রিকশাতে বসে আছে দুজন কপতি। দেখে বোঝা যাচ্ছে সদ্য বিবাহিত একটা দাম্পত্য। মেয়েটা লজ্জারাঙ্গা মুখ নিয়ে বসে আছে, আর ছেলেটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি হাত বাড়িয়ে মেয়েটার খোপায় থাকা বেলি ফুলের মালাটা সযত্নে ঠিক করে দিল। রাফি এই মনোরম দৃশ্যটা দেখে চোখ বন্ধ করে নেয়। তার মস্তিষ্ক এমন একটা সুন্দর স্মৃতি রয়েছে, যে স্মৃতিটা চোখ বন্ধ করে মনে করার প্রচেষ্টা করে রাফি। অতীত। নন্দিতা আর সোহা মুখোমুখি হয়ে লাইব্রেরিতে বসে আছে। দুজনেরই সামনে বই আছে, কিন্তু বই পড়াতে মনোযোগ নেই কোনো। মনোযোগ আছে আড্ডা দেওয়াতে। এর মাঝে সোহা হঠাৎ করে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। সোহাকে এমন করে দাঁড়িয়ে পড়তে দেখে নন্দিতা অবাক হয়ে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? মনে হচ্ছে যেন কেউ তোর চেয়ারের নিচে আগুন ধরিয়ে দিয়েছে, আর তুই সেটা সহ্য করতে না পেরে ঠাস করে দাঁড়িয়ে পড়লি। সোহা মুচকে হেসে বলে, আসলে কি বলতো, আমার না একটু ওয়াশরুমে যেতে হবে। নন্দিতা ভ্রুকুচকে বলে, মাত্রই তো ওয়াশরুম থেকে আসলি। সোহা চাপা সুরে চেঁচিয়ে বলে, এত প্রশ্ন করছিস কেন তুই? পুলিশও মনে হয় এত প্রশ্ন করে না আসামিদের, তুই যতটা করছিস। কথাটা বলেই সোহা কাঁধে ব্যাগ চাপিয়ে ড্যাং ড্যাং করে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। নন্দিতা সোহার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে বলে, মানেটা কি? কি এমন বললাম যে ও নিজেকে নিজেই আসামি বানিয়ে ফেললো? অদ্ভুত। বান্ধবীকে যদি দেখা শেষ হয়ে থাকে তাহলে এবার পাশ ফিরে তাকান ম্যাডাম। হঠাৎ করে পুরুষালী কণ্ঠ ভেসে আসাতে নন্দিতা পাশ ফিরে তাকাতে চমকে যায় রাফিকে দেখে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে নন্দিতার দিকে তাকিয়ে আছে, হাতে লাল টকটকে একটা কাঠগোলাপ ফুল নিয়ে। নন্দিতা কিছুক্ষণ রাফির দিকে তাকিয়ে দেখে বুঝতে পারল সোহা কেন এভাবে চলে গেল। নন্দিতা রাফির দিক থেকে নজর সরিয়ে নিয়ে লাইব্রেরির চারপাশটা ভালো করে নজর বুলিয়ে নেয়। লাইব্রেরিতে বেশি স্টুডেন্ট নেই, হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট হবে। নন্দিতা চাপা সুরে বলে, আপনি এখানে কি করছেন? রাফি অভিমানী সুরে বলে, ফোন ধরো না কেন? ইগনোর করা হচ্ছে বুঝি আমাকে? ইগনোর করার কি আছে এখানে? ফোন সাইলেন্ট করা, তাই বুঝতে পারিনি। ও আচ্ছা, বুঝলাম, এটা তোমার। রাফি কাঠগোলাপ ফুলটা এগিয়ে দেয় নন্দিতার কাছে। নন্দিতা মুচকি হেসে ফুলটা নিতে যাবে, সাথে সাথে রাফি ফুলটা সরিয়ে নেয়। নন্দিতা অবাক হয়ে বলে, কি হলো দিন? রাফি নিঃশব্দে হেসে হাত বাড়িয়ে নন্দিতার কানের সাইডে পড়ে থাকা চুলগুলো সরাতে থাকে। নন্দিতা রাফির কার্যক্রম দেখে চোখ বড় বড় করে বলে, কি কি করছেন? রাফি চাপা সুরে বলে, চুপচাপ বসে থাকো। নন্দিতা ঢোক গিলে চুপচাপ বসে থাকে। রাফি সযত্নে নন্দিতার কানে কাঠগোলাপ ফুলটা গুজে দিয়ে বলে, নাও, পারফেক্ট, আর দেখতে খুব মিষ্টি লাগছে। নন্দিতা লাজুক হেসে মিহি গলায় বলে, থ্যাংক ইউ। রাফি নন্দিতার লজ্জা পাওয়া দেখে ঠোঁট কামড়ে হাসে। মনে মনে দুষ্টু বুদ্ধি এঁটে গলা খাকারি দিয়ে বলে, নন্দিতা, তুমি না দেখতে খুব মিষ্টি, সেটা কি তুমি জানো? নন্দিতা পিটপিট চোখে তাকালো রাফির দিকে। হঠাৎ করে এমনভাবে কথা বলছে কেন রাফি? নন্দিতার বিস্ময়কর চেহারা দেখে রাফি ঠোঁট বাঁকিয়ে হেসে নন্দিতার দিকে হালকা একটু ঝুঁকে ফিচেল সুরে বলে, ইচ্ছে করছে মিষ্টিটাকে একেবারে খেয়ে ফেলতে। রাফির কথা শুনে চোখ বড় বড় করে তাকালো নন্দিতা। মানে লোকটা কি সব বলছে এগুলো মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? নন্দিতার এখন মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। থাকলেই এ লোক উল্টাপাল্টা কথা বলে আরোকে অস্বস্তিতে ফেলে দেবে। তাই নন্দিতা উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হতে নিলে রাফি নন্দিতার হাত চেপে ধরে বলে, কোথায় যাচ্ছ? নন্দিতা চাপা গলায় বলে, বাইরে যাচ্ছি, আর হাতটা ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। রাফি কাঁধ নাচিয়ে বলে, কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার যায়া। নন্দিতা কথাটা সমাপ্ত করতে পারল না, তার আগেই রাফি হ্যাচকা টান মেরে নন্দিতাকে পুনরায় চেয়ারে বসিয়ে দিল। নন্দিতা কপট রাগ দেখিয়ে বলে, কি করছেনটা কি আপনি? রাফি এবার কিছুটা রেগে বলে ওঠে, এই, তোমাকে বলেছি না আমাকে আপনি করে ডাকবে না? রাফির রাগ দেখে নন্দিতা নরম গলায় বলে, তাহলে কি বলে ডাকবো? রাফি ধুবরু উঁচু করে বলে, তুমি করে বলবে।
পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আর আপনি আমার থেকে বয়সে অনেক বড়। রাফি হতাশ হওয়ার ভান ধরে বলে, কি এই মাত্র কি তুমি আমাকে বুড়ো বললে নন্দিতা? নন্দিতা হতভম্ব হয়ে বলে, আমি আপনাকে কখন বুড়ো বললাম? তুমি জানো আমার বয়স কত? মাত্র 25 হবে হয়তো, আর আমার বয়স এতটাও বেশি নয় যে তোমাকে আমায় আপনি করে বলতে হবে। নন্দিতার মাথা ভনভন করছে রাফির কথা শুনে। এই লোকের মাথা নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে এমন কথাবার্তা বলে কেন? নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তো আপনি চাইছেন আপনাকে তুমি করে বলি আমি? আজ্ঞে ম্যাডাম। আচ্ছা ডাকবো। এখন হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। রাফি চেঁচিয়ে বলে ওঠে, যাবে মানে? আগে তুমি করে বলে যাও আমাকে। আরে আস্তে কথা বলুন, আমি বলছি তো আপনাকে তুমি বলে। ওকে বলো, আই অ্যাম ওয়েটিং। রাফির কানে গাড়ির হর্নের আওয়াজ আসতে নিজের সম্বিত ফিরে পায়। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে সামনের দিকে তাকিয়ে দেখে জ্যাম প্রায় ছুটে গেছে। রাফি গাড়ি স্টিয়ারিং ঘোরাতে নিবে এমন সময় পাশে দাঁড়ানো ট্রাকের চালক বলে উঠে, আরে ওই মিয়া, ঘুমাইয়া ঘুমাইয়া গাড়ি চালান নাকি? কখন থেকে ডাকতাছি আপনারে, কানে কি কথা হয় না? রাফি কিছু বলতে গিয়েও কিছু বলল না। অযথা নিজের জবান নষ্ট না করাই ভালো। তাই গাড়ি চালিয়ে নিজের গন্তব্যস্থানে এসে পৌঁছায়। অফিসে ঢুকতেই রাফির পিএ বিপ্লব সাহেব এসে বলেন, স্যার আপনার সাথে সিএম স্যার দেখা করতে এসেছেন। রাফি ভ্রুকুচকে বলে, এত সকালেও হঠাৎ আমার সাথে দেখা কেন করতে আসলো? তা তো জানি না, উনি আপনার কেবিনে আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কাজ করুন গিয়ে। ওকে স্যার। রাফি কেবিনের দরজা খুলে কেবিনে ঢুকিয়ে দেখে সিয়াম সোফায় পায়ের উপর পা তুলে পেপার পড়ছে। রাফির আসার শব্দ শুনে সিয়াম পেপারে নজর রেখেই বলে, এসেছিস তাহলে? তুই কতক্ষণ ধরে ওয়েট করছিলাম তোর। রাফি সোফায় বসতে বসতে বলে, এত সকালে আমার অফিসে কি মনে করে? সিয়াম পেপার ভাঁজ করে টেবিলের উপরে রেখে বলে, কেন তোর সাথে কি আমি দেখা করতে আসতে পারি না? নাকি এখন তোর সাথে দেখা করতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে? রাফি জাতীয় শব্দে উচ্চারণ করে বলে, আমি এটা কখন বললাম তোকে? তুই একটু বেশিই বুঝে ফেলছিস না? ঠিক যেমন তুইও একটু বেশি বুঝিস। রাফি ভ্রুকুচকে বলে, আমি আবার কি বেশি বুঝে ফেললাম? সিয়াম তত্ত্ব নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা গলায় বলে, দেখ রাফি, অতীতে যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে এখন পড়ে থাকলে হবে না, ভবিষ্যৎ নিয়ে ভাব। তুই ঠিক কী বোঝাতে চাইছিস আমাকে একটু পরিষ্কার করে বলবি? তোর আর নন্দিতার ব্যাপারটা দেখ। নন্দিতা এখন তোর বউ, তোর রেসপন্সিবিলিটি আগে যা হওয়ার হয়ে গেছে। এখন তোরা দুজনে চাইলে একটা সুন্দর সাবলীল জীবন কাটাতে পারিস। রাফি ক্ষীণ গলা বলে, এই ব্যাপারে কিছু না বললে খুশি হব আমি সিয়াম। তুই প্লিজ একবার ভেবে। রাফি সিয়ামকে থামিয়ে বলে, প্লিজ সিয়াম, এই বিষয়টা নিয়ে কথা না বলাটাই উত্তম। আমি চাই না তোর সাথে এসব বিষয় নিয়ে রাগারাগি করতে, আর আমার একটা ইন্টারভিউ নিতে হবে 11টায়, তাই এই বিষয় ছাড়া অন্য কোনো কথা থাকলে বলে ফেল। সিয়াম তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এই বিষয় ছাড়া আর কোনো কথা বলার নেই আমার। দুই বন্ধুই নীরব, কারোর মুখে কোনো কথা নেই। শেষমেশ সিয়াম বলে, আমি আসি রে। রাফি নিচু গলায় বলে, সিয়াম দাঁড়িয়ে বলে, চেয়েছিলাম বন্ধুর পীড়া কমাতে, কিন্তু বন্ধু আমার এই পীড়া থেকে মুক্তি পেতে চায় না। কথাটা বলি সিয়াম চলে যায়। সিয়াম চলে যেতে রাফি গা হেলিয়ে দেয় সোফায়। আসলে সে এক অদ্ভুত পীড়ার মধ্যে পড়ে গেছে, যে পীড়া প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আগে তাও এই যন্ত্রণাদায়ক পীড়া সহ্য করতে পারত, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না। চোখের সামনে যদি প্রতিনিয়ত ভালোবাসার মানুষটা থাকে, আর সে ভালোবাসার মানুষটাকে যদি কাছে না পায়, সেই যন্ত্রণাটা সত্যি পীড়াদায়ক। রাফি অফিসে নিজের কেবিনে বসে আছে আর এক এক করে ইন্টারভিউ নিচ্ছে। এমন সময় একজন কেবিনে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। রাফি আগের জনের অ্যাপ্লিকেশন ফর্মগুলো আরেকবার চেক করতে করতে বলে, বসুন আর আপনার পেপারগুলো দেন। রাফি মাথা তুলে উপরের দিকে তাকিয়ে যাকে দেখে তাতে কিছুটা অবাক হয়ে বলে, তুমি তুমি এখানে? রাফির সামনে বসে থাকা ছেলেটা বলতে শুরু করে, রাফি ভাইয়া তুমি এখানে? তুমি জানো তোমাকে আমার কত কিছু বলার আছে। মানে কি বলার আছে সুমন? নন্দিতার বিষয়ে। নন্দিতার বিষয়ে মানে? ওর বিষয়ে কি বলার আছে তোমার? অনেক কিছু বলার আছে। আর তার আগে এটা বলো, নন্দিতা কোথায় আছে সেটা কি তুমি জানো? রাফি তাচ্ছিল্য হেসে বলে, আর কোথায়, সব সময় আমার চোখের সামনেই থাকে। যাকে মনে প্রাণে চাইতাম তাকে পেয়েও আমি আজ তাকে পাইনি। ছেড়ে তো দিয়েছিলাম আমি নন্দিতাকে, তাহলে ও কেন আবার আমার লাইফে ফিরে এলো? আর ওই ছেলেটা ওকে ছেড়ে দিল কেন? ও তো বলেছে ও আমাকে না ওই ছেলেটাকে ভালোবাসে, তাহলে ওরা আলাদা হলো কেন? সুমন হতভম্ব হয়ে বলে, মানে নন্দিতা তোমার চোখের সামনে থাকে মানে? ঠিক বুঝলাম না। আর আমি এটাও বুঝতে পারছি না নন্দিতা তোমার লাইফে আবার এসেছে মানে ও এখন কোথায় আছে? ওর সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি প্রতিবারই ব্যর্থ হয়েছি।
রাফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ওর সাথে আমার বিয়ে হয়েছে। হোয়াট? কিভাবে? মানে কিভাবে হলো এটা? তাহলে কি তোমাদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে? তোমাকে কি সবটা সত্যি বলে দিয়েছে নন্দিতা? রাফি অবাক হয়ে বলে, সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি সুমন? যে সত্যিটা জানলে হয়তো তোমার আর নন্দিতার মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। যা বলার ক্লিয়ার করে বলো সুমন। তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছে নন্দিতা। বাধ্য হয়েছে মানে? কার জন্য বাধ্য হয়েছে? দিয়া। দিয়াই বাধ্য করেছে এমনটা করতে। কিন্তু নন্দিতারও হাত পা সব দিক থেকে বাধা ছিল, তাই ও বাধ্য হয়ে দিয়ার সব শর্ত মেনে নিয়েছে। রাফি কপালে দুশ্চিন্তা বলিরেখা রেখে বলে, দিয়া বাধ্য করেছে মানে? দিয়া কি এমন করেছে যে ও ওর ভালোবাসাকে এইভাবে বলি দিতে বাধ্য হলো? সব বলবো ভাইয়া, আমি আজকে তোমাকে তোমাকে এই কথাগুলো আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার আর নন্দিতার ভয়ে বলতে পারিনি। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি সব বলবো তোমাকে। হয়তো এই সত্যিটা জানার পরে তোমাদের মাঝে দূরত্বটা কমে যাবে সারা জীবনের জন্য। রাফি অধৈর্য গলা বলে, এত কথা না বলে মেন কথায় আসো সুমন। রাফি সুমনের কথা শোনার জন্য ইন্টারভিউটা আপাতত অন্য এক কেবিনে শিফট করার অর্ডার দেয়, আর ম্যানেজার সেই ইন্টারভিউটা নিচ্ছেন। সুমন বলা শুরু করে, ওই দিন আমি হাসপাতালে যাই আমার কিছু টেস্ট করার জন্য। আর টেস্ট করে যখনই হাসপাতাল থেকে বের হতে নিব তখনই দেখি নন্দিতা ওর বাবাকে নিয়ে হাসপাতালে এসেছে। নন্দিতার কান্না করার চেহারাটা আমার চোখের সামনে এখনও ভাসে। আমি আবারও ফিরে যাই হাসপাতালে জানার জন্য কি হয়েছে, আর তখন নন্দিতা আমাকে দেখে আমার কাছে এসে বলে, অতীত, দেখো না সুমন, বাবার কি হয়ে গেল, একটু আগেই ভালো ছিল হঠাৎ করেই। কথাটা বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে নন্দিতা। সুমন নরম গলায় বলে, তুমি চিন্তা করো না, আঙ্কেল ঠিক হয়ে যাবেন। ডক্টর কি বলেছেন? চেক করছে বাবাকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আন্টিকে কে সামলাবে বলো? তোমাকে শক্ত থাকতে হবে তো। গতকালকে বাবা কতটা স্ট্রং ছিল, গ্রাম থেকে আমার জন্য কত কিছু নিয়ে এসেছে একা হাতে করে, আর এখন আমার স্ট্রং বাবাটা বেডে শুয়ে যন্ত্রণা ভোগ করছে। এখানে আসাটাই বাবার একদম উচিত হয়নি। বাবা যদি আজ এখানে না আসতো আমার সাথে দেখা করতে তাহলে হয়তো এমন কিছুই হতো না। সব দোষ আমার, আমার জন্য বাবার আজ এই অবস্থা। তুমি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছো নন্দিতা? আর দেখো, আঙ্কেল যদি গ্রামে থাকাকালীন এই দুর্ঘটনাটা হতো তাহলে গ্রাম থেকে হাসপাতালে আসতে অনেকটা সময় লেগে যেত। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন আল্লাহর উপর ভরসা রাখো। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে আসেন কেবিন থেকে। ডাক্তারকে দেখে নন্দিতা ডাক্তারের কাছে গিয়ে বলে, বাবা কেমন আছেন স্যার? ওনার খারাপ কিছু হয়নি তো? আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করতে হবে। আর এই সার্জারি করার জন্য প্রায় 1 লাখ থেকে 2.5 লাখ টাকা তো লাগবেই মাস্ট। নন্দিতা কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছেন, এত টাকা? প্লিজ তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, পেশেন্টের অবস্থা ভালো না। কথাটা বলেই ডাক্তার চলে যান। নন্দিতা কি করবে কিছু বুঝতে পারছে না। পা দুটি ভেঙে আসছে। ধপ করে করিডোরে রাখা বেঞ্চে বসে পড়ে। এত তাড়াতাড়ি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে? অন্যদিকে নন্দিতার মায়ের অবস্থাও খারাপ হচ্ছে স্বামীর এমন অবস্থা দেখে। তাই ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে যেন বেশি টেনশন না করতে পারে। সুমন নন্দিতার পাশে দাঁড়িয়ে বলে, কি করবে এখন? রাফি ভাইয়াকে কল দাও, একমাত্র ভাইয়া যদি পারে এই বিপদ থেকে উদ্ধার করতে। রাফিকে অনেকবার কল দেওয়া হয়েছে কিন্তু ফোন বন্ধ। নন্দিতা চিন্তিত হয়ে বলে, কি করব এখন আমি? এতগুলো টাকা কোথায় পাবো আমি? হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে, টাকা লাগবে তোমার নন্দিতা? নন্দিতা কথাটা শুনে মানুষটার দিকে তাকিয়ে দেখে দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হেসে। দিয়া পুনরায় বলে, কি নন্দিতা, বাবাকে সুস্থ করতে চাও? নন্দিতা বসা থেকে উঠে বলে, তুমি? আমি সবটা শুনেছি। আমি দাঁড়িয়ে থেকে, তোমার এখন টাকার প্রয়োজন তোমার বাবাকে সুস্থ করে তুলতে, তাই তো? তুমি যদি চাও সেই টাকাটা আমি তোমাকে দিতে পারি। নন্দিতা দিয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কেন টাকা দিবে আমাকে? দিয়া 2 কদম এগিয়ে এসে 2 হাত ভাঁজ করে বলে, তুমি নিশ্চয়ই জানো নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। এখন আমি যেহেতু তোমাকে এতগুলো টাকা দিতে চাইছি তার মানে এর পেছনে নিশ্চয়ই একটা স্বার্থ লুকিয়ে আছে আমার। আমার বাবাকে সুস্থ করার পেছনে তোমার কি স্বার্থ আছে? দিয়া বাঁকা হেসে বলে, রাফি। ও আমার স্বার্থ? নন্দিতা ভ্রুকুচকে বলে, মানে? তোমার বাবার সব ট্রিটমেন্টের টাকা আমি দেব, বিনিময়ে রাফিকে ছেড়ে দিতে হবে তোমায়। নন্দিতা দিয়ার এমন কথা শুনে শক্ত গলায় বলে, কি বলছো তুমি, কি এসব? ওকে আমি কোনো দিন হারাতে পারবো না। ওকে ফাইন, তাহলে বাবা আর মাকে হারাতে প্রস্তুত হয়ে থাকো। ভেবে দেখো নন্দিতা, তোমার বাবা মারা গেলে তোমার মায়ের কি হবে? উনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। তখন তুমি তোমার মায়ের কষ্টটা সহ্য করতে পারবে তো মেয়ে হয়ে? হয়তো পারবে না কষ্টটা সহ্য করতে, তাই না? নন্দিতা মাথা ঘুরে পড়ে যেতে নিলে সাথে সাথে দেয়াল ধরে ফেলে। দেয়ার প্রত্যেকটা কথা চোখের সামনে বাস্তব চিত্র হয়ে ভেসে উঠছে।
সত্যি তো, বাবার যদি কিছু হয়ে যায় মায়ের কি হবে? মাকে কি করে নন্দিতা সান্ত্বনা দিবে, যেখানে নন্দিতা নিজেকে শক্ত রাখতে পারবে না? জন্মদাতা বাবা মায়ের কথা চিন্তা করে না হয় নিজের কয়েক মাসের ভালোবাসাকে বলিদান দিল, নিজেই না হয় একা কষ্ট ভোগ করলো, তবুও তো চোখের সামনে বাবা মাকে কষ্ট পেতে দেখতে হবে না। কিন্তু রাফির কি হবে? হয়তো কয়েকদিনের কষ্ট ভোগ করবে, তারপর সময়ের সাথে নন্দিতাকে নিজের স্মৃতি থেকে মুছে ফেলে দিবে। নন্দিতা দু চোখে নোনা জল মুছে বলে, আমি রাজি তোমার সব শর্তে, কিন্তু তার বিনিময়ে আমার বাবার সার্জারি করার সকল ব্যবস্থা করে দেবে। কিন্তু এই টাকাটা আমি ধার হিসেবে নিলাম, সময় হলে সবটা ফিরিয়ে দেব। দিয়া মুচকি হেসে বলে, কাউকে দান করে দেওয়া জিনিস আমি ফিরিয়ে নেই না। নন্দিতা বড্ড অপমানিত বোধ করল, কিন্তু নন্দিতাও দিয়াকে এই কথা প্রেক্ষিতে বলে, আমি আমার ভালোবাসাকে দান করলাম তোমায়, জানি না সেই ভালোবাসা আদৌ তোমাকে মেনে নেবে কিনা, কিন্তু আমি চাইবো আমার সমস্ত স্মৃতি তুমি যেন তার মস্তিষ্ক থেকে মুছে দিতে পারো। দিয়া বিরক্ত হয়ে বলে, এটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার বাবা মায়ের চিন্তা করো। সুমন বলে, নন্দিতা তুমি যা করতে যাচ্ছ ভেবে করছো তো? নন্দিতা ঢোক গিলে বলে, মা বাবার জন্য এইটুকু করতে হবে আমাকে। এরপর নন্দিতা আর কিছু না ভেবে দিয়া সব শর্তে রাজি হয়ে যায়, শুধু বাবা মায়ের জন্য, আর তার বিনিময়ে রাফিকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে হয়। রাফির মন থেকে নিজেকে সারা জীবনের জন্য মুছে দেওয়ার জন্য নন্দিতা খুব বাজে একটা নাটক করে বসে, যে নাটকে নন্দিতা সফল হয়। এর 1 মাস পরেই মজনু আহমেদ পুরোপুরিভাবে সুস্থ হতে গ্রামে চলে যায় নন্দিতা একেবারের জন্য। এর পরের বছর নন্দিতা ভার্সিটির ভর্তি বাতিল করে গ্রামের কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে নেয়। নন্দিতা কড়া রোদের মাঝে ছাদে রাখা দোলনায় বসে আছে, নজর তার দূর আকাশের দিকে। নন্দিতার এখনও মনে পড়ে সে ভয়ঙ্কর দিনটার কথা, যে দিনটাতে রাফিকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। মাঝে মাঝে নন্দিতার মনে হয় এমন একটা দিন না আসলেও পারত তার জীবনে। এই দিনটা এসে তার জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। নন্দিতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। ভেসে ওঠে সেই বিভীষিকাময় ঘটনাটা। রাফি ভাইয়াকে এখানে আসতে বললি কেন হঠাৎ? সোহার কথা শুনে নন্দিতা নিচু গলায় বলে, দরকার আছে। তাহলে আমি চলে যাই? না, তুই থাক। নন্দিতার মলিন মুখখানার দিকে নজর ফেলে বলে, কি হয়েছে নন্দিতা, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি আমার। তাহলে এমন দেখাচ্ছে কেন তোকে? কিছু তো একটা হয়েছে। নন্দিতা কপট রাগ দেখিয়ে বলে, বললাম তো কিছু হয়নি, তারপরও এক কথা বারবার জিজ্ঞেস করছিস কেন? নন্দিতার এভাবে রেগে যাওয়াতে বড্ড অবাক হয় সোহা। কিছু তো একটা হয়েছে নন্দিতার, এটা বুঝতে পারছে সোহা, কিন্তু কি হয়েছে এটা বুঝতে পারছে না। সোহা আর কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে রাফি আসে বাইকে করে। বাইকটা পাশে স্ট্যান্ড করে নন্দিতার কাছে এসে হাসি হাসি মুখ করে বলে, কি ব্যাপার ম্যাডাম, এত জরুরি তলব? আর এই দুদিন কি এমন রাজকার্য করছিলেন যে আমাকে একটু টাইম পর্যন্ত দিতে পারেননি? নন্দিতা কোনো কথা না বলে অসহায় মুখ করে রাফির দিকে এক নজরে তাকিয়ে আছে। মন চাইছে রাফির বুকে মাথা রেখে একটু শান্তিতে কান্না করতে, কিন্তু নন্দিতা এটা হয়তো চাইলেও পারবে না। তাই ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে নেয়। রাফি নন্দিতার এমন চাউনি দেখি কোমল গলায় বলে, কি হয়েছে নন্দিতা, তোমাকে এমন লাগছে কেন? কত রাত ঘুমাওনি তুমি, চোখে মুখের এই অবস্থা কেন? রাফি নন্দিতাকে হাত বাড়িয়ে ছুঁতে যাবে, সাথে সাথে নন্দিতা 2 কদম পিছিয়ে যায়। রাফি নন্দিতার এমন করা দেখে বড্ড অবাক হয়, সাথে সোহা কিছু অবাক হয়। কিন্তু পরক্ষণে রাফি বুঝতে পারল পাবলিক প্লেস, তাই হয়তো নন্দিতা পিছিয়ে গেছে। কিন্তু রাফির ভাবনা ভুল প্রমাণিত করে নন্দিতা বলে, আপনার সাথে আমি আর সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না রাফি। নন্দিতার বলা কথাটা যেন রাফির কানে ঢুকলো না। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। এমনটা তা নন্দিতা কোনো দিন বলতেই পারে না। রাফি হেসে হেসে মাথা দুলিয়ে বলে, মজা করছো আমার সাথে তাই না তুমি নন্দিতা? আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি তো আমায় তুমি করে ডাকো। নন্দিতা গলার সুর কঠিন করে বলে, আমি কোনো মজা করছি না, আপনার সাথে যা বলছি সত্যি বলছি। সোহা নন্দিতার বাহু ধরে বলে, তোর মাথা ঠিক আছে নন্দিতা, কি যাতা বলছিস? নন্দিতা সোয়ার হাতটা নিজের বাহু থেকে সরাতে সরাতে বলে, আমার মাথায় একদম ঠিক আছে, আর আমি যা বলছি সবটা সজ্ঞানে বলছি। রাফি শক্ত গলা বলে, তাহলে এতদিন যা ছিল সবটাই কি অভিনয় ছিল তোমার? নন্দিতা ঢোক গিলে বলে, ঠিক তাই, সবটাই আমার অভিনয় ছিল। সির্ফ অভিনয় ছিল, আর কিছু ছিল না তোমার মনে আমার জন্য? না, আর কিছু ছিল না। রাফি মাথা ঘুরে চারপাশটায় নজর বুলিয়ে নিজেকে শান্ত রেখে বলে, ঠিক আছে মানলাম তুমি অভিনয় করেছো আমার সাথে, কিন্তু কেন করলে এমনটা আমার সাথে? আমার মন নিয়ে খেলা করে তুমি কি পেলে? আনসার মি। শেষের কথাটা জোরে বলে ওঠে রাফি। নন্দিতা চোখ বন্ধ করে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, এটা একটা বাজি ছিল। রাফি হতভম্ব হয়ে বলে, বাজি? আমার সাথে তুমি বাজি ধরে সম্পর্ক তৈরি করেছো? নন্দিতা নিচু গলায় বলে,
রাফি এবার রেগে বলে, আমার দিকে ফিরে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে এটা বাজে ছিল। আর কার সাথে তুমি বাজি ধরেছ? নন্দিতার সাথে সাথে রাফির দিকে ফিরে চোখে চোখ রেখে বলে, এটা একটা বাজি ছিল আর আমি সেই বাজিতে জিতেছি। তাই আমার মনে হয় আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক না রাখাই ভালো। রাফি 2 কদম পিছিয়ে যায়। পা দুটো ভেঙে আসছে রাফির। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে রাফি নন্দিতার দিকে। নন্দিতা রাফির দিক থেকে নজর সরিয়ে বলে, এবার বিশ্বাস হয়েছে তো আমার কথা? এবার আমি আসি, আমার অনেক কাজ আছে। নন্দিতা চলে যেতে নিলে রাফি নন্দিতার হাত চেপে ধরে বলে গম্ভীর গলায়, এত সহজে তোমাকে ছেড়ে দিব ভাবলে কি করে? হাতটা ছাড়ুন প্লিজ। কার সাথে তুমি বাজি ধরেছ ওর নামটা বলো। কথাটা বলে আরও শক্ত করে ধরল নন্দিতার হাত। নন্দিতা কোনো কথা বলছে না, ঠোঁটে ঠোঁট চেপে রাফির দেওয়া ব্যথাটা গ্রহণ করছে। নন্দিতাকে চুপ থাকতে দেখে রাফি কণ্ঠে ক্রোধ এনে বলে, আনসার মি। নন্দিতা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু তারপরও নিজেকে শক্ত করে বলে, হাতটা ছাড়ুন, না হলে আমি চিৎকার করতে বাধ্য হব। নন্দিতার কথা শুনে সাথে সাথে হাত ছেড়ে দেয় রাফি। রাফি সত্যি কিছু বলার শক্তি পাচ্ছে না। নন্দিতা তাকে এভাবে ঠকাবে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। নন্দিতা বলে, ভুলে যান আমাকে, আর যা কিছু হয়েছে আমাদের মাঝে সেটা দুঃস্বপ্নে ভেবে ভুলে যান। রাফি অধৈর্য গলায় বলে, ঠিক আছে, এতদিন যা কিছু হয়েছে সেটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। চলো আমরা আবার নতুন করে না হয় সবটা শুরু করি। প্লিজ নন্দিতা, আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নন্দিতার চোখ দুটো বন্ধ করে বলে, সরি, আমার পক্ষে সম্ভব নয়। রাফি পাগলের মতো বলে, কেন সম্ভব নয়? তুমি চাইলে সব কিছু সম্ভব। আমি ভুলে যাব যে তুমি বাজি ধরে আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে। নন্দিতা এবার কি বলবে বুঝতে পারছে না, কিন্তু যে করেই হোক রাফির মন থেকে তার নামটা মুছে দিতে হবে। নন্দিতা অন্যদিকে ফিরে বলে, আমার সাথে অন্য আরেকজনের সম্পর্ক আছে আর আমি তাকে খুব ভালোবাসি। তাই অন্য কোনো পুরুষকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। রাফি একের পর এক শখ খাচ্ছে নন্দিতার কাছ থেকে। রাফি দুর্বল গলায় বলে, কে এসে? নাম কি তার? নন্দিতার নাম কি বলবে বুঝতে পারছে না। তখন এর নজরে পড়ে একটা পোস্টারে সোহান লেখা, আর সাথে সাথে বলে, সোহান, সোহান তার নাম। সোহা অবাক চোখে তাকিয়ে আছে নন্দিতার দিকে। বিশ্বাসই হচ্ছে না এটা যে নন্দিতা। নন্দিতা যে এত বড় মাপের খেলোয়াড় এটা আজকে বুঝতে পারলো নন্দিতার কার্যকলাপ দেখে। রাফি ধরা গলায় বলে, তুমি কি একবারের জন্য আমাকে ভালোবাসোনি নন্দিতা? না, বাসিনি। আমায় কেন ভালোবাসলে না তুমি নন্দিতা? কি ভুল ছিল আমার? এতটা পীড়া দিও না আমাকে, আমি যে সইতে পারবো না, খুব যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। ভুলে যান আমাকে, এতে আমাদের দুজনেরই মঙ্গল। কথাটা বলেই নন্দিতা দৌড়ে চলে যায়। রাফি নন্দিতা যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অজান্তে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। ভাবি, তোমাকে মা ডেকেছে। রাফার কণ্ঠ কানে ভেসে আসতেই চোখ মেলে বর্তমানে ফিরে আসে রাফার দিকে তাকিয়ে নন্দিতা বলে, তোমাকে মা ডাকছে। নন্দিতা ঢোক গিলে বলে, তুমি যাও, আমি আসছি। নন্দিতা আরও কিছুক্ষণ ছাদে থেকে তারপরে নিচে চলে যায়। অতীতের সব কথা শুনে নিজেকে এখন দোষারোপ করছে রাফি। যদি ওর ফোন ওই দিন বন্ধ না থাকতো তাহলে হয়তো এমন একটা দিন দেখতে হতো না। রাফি অসহায়ভাবে চেয়ারে বসে আছে। সুমন বলে, ভাইয়া, নন্দিতা ওই দিন ভেঙে পড়েছিল, ও ওর বাবা মার চিন্তা করেই এমনটা করেছে। হয়তো এর জন্য তুমিও অনেক কষ্ট পেয়েছো, কিন্তু নন্দিতা এর থেকেও দ্বিগুণ কষ্ট পেয়েছে। প্লিজ ভাইয়া, ওকে আর কষ্ট পেতে দিও না। তোমার কাছে এতটুকু চাওয়া আমার। রাফি নরম গলায় বলে, তাহলে ওই সোহান নামের ছেলেটা কে ছিল? সোহান নামের মানুষটা সম্পূর্ণ মিথ্যে ছিল। নন্দিতার জীবনে তুমি ছাড়া অন্য কোনো পুরুষ ছিল না। তোমার থেকে দূরে যাওয়ার জন্য জাস্ট ওই নামটা আর বাজি ধরার কথাটা ব্যবহার করেছি, এর বেশি আর কিছু না। রাফি নিচু গলায় বলে, ও আচ্ছা ভাইয়া, ওই দিয়া কি করেছে এরপর? মানে নন্দিতা চলে যাওয়ার পরে ও নিশ্চয়ই কিছু তো একটা করেছে। নন্দিতা চলে যাওয়ার পরে আমার জীবনে কোনো মেয়ে আসেনি সুমন। আর দিয়া মেয়েটা ভাবলে কি করে নন্দিতা চলে গেলেই ওকে আমি আমার জীবনে ঠাঁই দেব? ওর সাবজেক্ট আমি অনেক আগে ক্লোজ করে দিয়েছি। এখন ও কোথায় আছে আমি সেটাও জানি না। যদি কোনো দিন জানি ও কোথায় আছে তাহলে এর মাসুল ওকে দিতে হবে। আমার জীবনের 5টা বছর নষ্ট করে দিয়েছে ও, এর শাস্তি তো ওকে পেতেই হবে। সুমন কিছু বলতে যাবে, সাথে সাথে রাফি বলে, তুমি এখন যাও সুমন, আমাকে একটু একা থাকতে দাও। আর তোমার চাকরি নিয়ে চিন্তা করতে হবে না, চাকরিটা তোমার হবে। সুমন আর কিছু না বলেই চলে যায়। রাফি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু শত চেষ্টা করেও পারছে না। রাগে দুঃখে রাফি টেবিলের উপরে যা ছিল সব কিছু ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে আর জোরে চিৎকার করে ওঠে। সাউন্ড প্রুফ থাকার কারণে অফিসের কেউ কিছু শুনতে পায়নি।
রাফি দুহাত দিয়ে মাথার চুল আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়, নিজেকে স্বাভাবিক করে কেবিন থেকে বের হয়। যাওয়ার আগে ম্যানেজারকে বলে যায় কেবিনটা ঠিক করার জন্য। রাফির ইচ্ছে করছে ছুটে নন্দিতার কাছে গিয়ে নন্দিতাকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু আপাতত রাফি তা করতে পারবে না, কারণ রাফির অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং আছে যেগুলোতে রাফি নিজেকেই থাকতে হবে, না হলে কোম্পানির বড়সড় লস হয়ে যেতে পারে। তারপরও রাফি অনেক তাড়াতাড়ি মিটিংগুলো শেষ করে 9:30টার ভিতরে বাড়ি আসে। তা দেখে বাড়ির লোক কিছুটা অবাক হয়, কারণ রাফি অফিস থেকে 11টা-12টার আগে আসে না। রাফি বাড়িতে এসেই বলে, মা, নন্দিতা কোথায়? হেনা বেগম অবাক হওয়ার ভান ধরে বলেন, কি রে, আজকে তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? রাফি অধৈর্য হয়ে বলে, নন্দিতা কোথায় এটা আগে বলো। কোথায় আবার, ঘরেই আছে। আসলে ওর নাকি মাথাটা ব্যথা করছে, তাই। রাফি মায়ের কথা পুরোটা না শুনে ঘরের দিকে দৌড় দিল। রাফিকে এভাবে চলে যেতে দেখে হিনা বেগম বলেন, আরে কথাটা শোন, ছেলের আমার হলোটা কি আবার হঠাৎ করে? রাফি রুমে ঢুকিয়ে দেখে নন্দিতা ফ্লোরে বিছানা করে শুয়ে আছে। এ কদিন নন্দিতা ফ্লোরে আর রাফি বেডে থেকে আসছে। রাফি নন্দিতাকে একবার ডাকে, কিন্তু নন্দিতা সাড়া দেয়নি বলে আর ডাকেনি। রাফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নন্দিতা এখনও জেগে আছে, কিন্তু ইচ্ছে করে রাফির ডাকে সাড়া দেয়নি। মূলত নন্দিতার কথা বলতে একদম ভালো লাগছে না, শরীর খুব দুর্বল লাগছে। আর একসময় নন্দিতা ঘুমিয়েও পড়ে। রাফি ফ্রেশ হয়ে নিজেই কফি নিয়ে আসে নিচ থেকে। রাফি ডিনার করে এসেছে মিটিং করার সময়। রাফি নিজেকে স্থির রাখতে পারছে না কোনো মতে। নন্দিতার কাছে যাওয়ার জন্য ছটফট করছে, তাই নিজেকে স্থির রাখার জন্য কিছু ফাইল নিয়ে বসে কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখতে। রাফি একসময় কাজ করতে করতে সোফায় মাথাটা হেলান দিয়েই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কারো আর্তনাদ শুনে রাফির ঘুম ভেঙে যায়। রাফি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে বোঝার চেষ্টা করে কিসের শব্দ। রাফির নজর নন্দিতার দিকে যেতেই দেখে নন্দিতা শীতে কাঁপছে। রাফি তাড়াতাড়ি করে নন্দিতার কাছে এসে বলে, নন্দিতা, কি হয়েছে তোমার? রাফি নন্দিতার গায়ে মাথায় হাত দিয়ে বলে, এ কি, ওর সারা শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। রাফি তাড়াতাড়ি করে নন্দিতাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর নন্দিতার উপরে একটা ভারী কম্বল দিয়ে দেয়। রাফি কি করবে কিছু বুঝতে পারছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে, আর এখন বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রাফি ফার্স্ট এড বক্স থেকে ওষুধ নিয়ে নন্দিতার কাছে এসে বলে, নন্দিতা, একটু সাড়া দাও, তোমার ওষুধ খাওয়া দরকার, প্লিজ জান, একটু সাড়া দাও। নন্দিতা পিটপিট চোখে রাফির দিকে তাকিয়ে বলে, তুমি এসেছো রাফি? রাফি মুচকি হেসে বলে, খুব খুবই কষ্ট হচ্ছে আমার। কোথায় কষ্ট হচ্ছে জান? নন্দিতা নিজের হাতটা বুকের বাঁ পাশে রেখে বলে, এখানে খুব কষ্ট হচ্ছে। রাফির সাথে সাথে নন্দিতার হাতের উপরে হাত রেখে বলে, সরি জান, আই এম রিয়েলি সরি। খুব কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, আর কষ্ট দেব না, প্রমিস। রাফি নন্দিতাকে খুব কষ্ট করে ওষুধটা খাইয়ে দেয়। নন্দিতাকে ওষুধ খাইয়ে দেওয়ার পরও রাফি নিজেকে শান্ত রাখতে পারছে না। বারবার নন্দিতার কপালে হাত রেখে জ্বর কমছে কিনা তা চেক করছে। একসময় রাফি ধৈর্যহারা হয়ে ওয়াশরুম থেকে মগ নিয়ে পানি নিয়ে আসে আর রুমাল ভিজিয়ে নন্দিতার কপালে জলপট্টি দেওয়া শুরু করে। রাফি চিন্তিত হয়ে বলে, এতটা জ্বর আসলে কী করে ওর? রাফি টেবিল ল্যাম্পের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে নন্দিতার গালটা এখনও হালকা লালচে হয়ে আছে। রাফি নন্দিতার গালে নিজের হাতটা রাখতেই অনুভব করে গলাটা আগুনের মতো গরম হয়ে আছে নন্দিতার। সরি জান, আর আঘাত করব না তোমাকে। রাফি কথাটা বলেই নন্দিতার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে আসার সময় চোখ থেকে নিজের অজান্তে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। সে নোনা জল গিয়ে পড়ে নন্দিতার চোখে। চোখের উপর জল পড়তে নন্দিতার চোখ মেলে তাকিয়ে অস্পষ্ট গলায় বলে, পানি, পানি খাবো। কি হয়েছে নন্দিতা? পানি খাবে? দাঁড়াও দিচ্ছি। রাফি নন্দিতাকে আধা শোয়া করে পানি খাইয়ে দিয়ে বলে, খিদে পেয়েছে, কিছু খাবে? না, খাবো না কিছু। একটা কথা রাখবে আমার? কি কথা বলো? একটু জড়িয়ে ধরবে আমাকে শক্ত করে প্লিজ? রাফির সাথে সাথে নন্দিতাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, কোমল সুরে বলে, খুব কষ্ট হচ্ছে জান, তাই না? কষ্ট হচ্ছে না, আমার একটু কষ্ট হচ্ছে না। রাফি নন্দিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ঘুমিয়ে পড়ো। ঝড়ের ঘোরেও নন্দিতাও কয়েকটা কথা বলে রাফির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। নতুন দিনের সূচনা। চারিদিকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। পাখির কিচিরমিচির আওয়াজ শুনে নন্দিতার ঘুম ভাঙে। আধো বোঝা চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে নিজের অবস্থা। যখন বুঝতে পারল নন্দিতা বেডে শুয়ে আছে, তখনই তড়িঘড়ি করে নিজের গায়ের উপরে থাকা কম্বলটা সরিয়ে শোয়া থেকে উঠে বসে মনে মনে ভাবে, বেডে বেডে কি করে আসলাম আমি? আর রাফি, ও কোথায়? কথাটা ভেবে যখন বেড থেকে নামতে নিবে, এমন সময় রাফি ওয়াশরুম থেকে বের হয় চুল মুছতে মুছতে। নন্দিতা রাফির দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে। নন্দিতা ভেবে নিয়েছে রাফি ওকে একটা জোরে ধমক দেবেই দেবে, কিন্তু রাফি নন্দিতার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে মজার ছলে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন?
আমার বুঝি শরম লাগে না? রাফির মুখে এমন ধরনের কথা শুনে নন্দিতার চোখের আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায়। 2-3 বার চোখের পাতা ঝাপটে আমতা আমতা করে বলে, না মানে আমি সত্যি জানি না বেডে কী করে আসলাম। আমি এক্ষুনি বেড থেকে নেমে যাচ্ছি। নন্দিতা তাড়াহুড়ো করে বেড থেকে নামতে গিয়ে মাথা ঘুরে যায় আর সাথে সাথে বেডে বসে পড়ে। রাফি দ্রুত পায়ে নন্দিতার কাছে গিয়ে নন্দিতাকে ধরে চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? না, আসলে মাথাটা হঠাৎ করে ঘুরে গেছে। ঠিক আছি এখন আমি। রাফি কপট রাগ দেখিয়ে বলে, ঠিক নেই তুমি? তোমার চোখ মুখ বলে দিচ্ছে সেটা যে তুমি ঠিক নেই। রাফির কথা শোনার পরেও নন্দিতার জোর খাটিয়ে উঠতে চায়, কিন্তু রাফি ধমক দিয়ে বলে, উঠছো কেন? ওয়াশরুমে যাব, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নন্দিতা অবাক হয়ে বলে, মানে? রাফি হুট করে নন্দিতাকে কোলে তুলে নেয়। হঠাৎ করে এমন হওয়াতে নন্দিতা হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাফির পানে। রাফি নন্দিতার চাহনি উপেক্ষা করে বলে, এভাবে চলো। রাফি নন্দিতাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলে, নাও এবার ফ্রেশ হও। নন্দিতা নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তোমার সামনে ফ্রেশ হব? তাতে প্রবলেম কি? নন্দিতা চোখ বড় বড় করে তাকায় রাফির দিকে। নন্দিতার তাকানো দেখে রাফি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি বাইরে আছি। কথাটা বলে রাফি ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর নন্দিতা ওয়াশরুমের দরজা আটকে ভাবতে থাকে, হলোটা কি? ও এমন অদ্ভুত আচরণ করছে কেন? আবার নেশা টেশা করলো নাকি? রাফির কণ্ঠ ভেসে আসে, কি হলো, তাড়াতাড়ি ফ্রেশ হও। হ্যাঁ হচ্ছি। নন্দিতা আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে দরজা খুলে বের হতে নিবে, তখনই দেখে রাফি দাঁড়িয়ে আছে। রাফি নন্দিতাকে দেখার সাথে সাথে নন্দিতাকে কোলে তুলে নিয়ে বেডে বসিয়ে দেয় আর নন্দিতা ড্যাব ড্যাব করে তাকিয়ে রাফির কাণ্ডগুলো দেখছে। রাফি বলে, এখানে বসে থাকো চুপচাপ, আমি আসছি। রাফি চলে যেতেই নন্দিতা বলে ওঠে, কি হচ্ছে এসব? গতকাল সকালেও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো, আর আজকে এমন করছে কেন? একটু পর রাফি 1 প্লেট খাবার নিয়ে এসে নন্দিতার পাশে বসে। নন্দিতা বোকার মতো বলে, এসব কি? দেখতে পাচ্ছ না এগুলো কি? কালকে রাতে তো কিছু খাওনি, তার উপর জ্বর বাঁধিয়ে বসে আছো, নাও এবার হা করো। নন্দিতা হাসি হাসি মুখ নিয়ে বলে, আমি নিজে খেতে পারবো তো। রাফি চোখ রাঙিয়ে বলে, হা করতে বলেছি তো নাকি? নন্দিতা চুপচাপ খাবারটা খেয়ে নেয় আর মনে মনে বলে, কি হচ্ছে এগুলো? আমি কি স্বপ্ন দেখছি? না, যা হচ্ছে সব বাস্তব। খাবারটা শেষ করো, পরে বুঝতে পারবে স্বপ্ন নাকি বাস্তব। নন্দিতা আজকে অবাকের শেষ চূড়ায় পৌঁছে যাচ্ছে। মাথা কেমন জানি ভনভন করছে। এই জন্য আগের রাফির প্রতিচ্ছবি ফুটে উঠছে এখনকার রাফির মাঝে। রাফি নন্দিতাকে ওষুধ খাইয়ে দিয়ে নিজেও খেয়ে অফিসে চলে যায় আর খাওয়ার আগে নন্দিতাকে আরও অবাক করে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে জলদি চলে আসবে বলে চলে যায়। নন্দিতা সারাদিন শুয়ে বসে কাটিয়েছে। যখন সবাই জানতে পেরেছে নন্দিতার জ্বর এসেছিল, তখন থেকে নন্দিতা সব ধরনের কাজ করা বারণ। সারাদিনে রাফি অনেকবার কল করে নন্দিতার খোঁজখবর নিয়েছে। রাফির হঠাৎ এমন আচরণ নন্দিতাকে ভীষণ ভাবাচ্ছে। সন্ধ্যায় রাফি বাড়িতে এসে নন্দিতাকে আরও এক দফা অবাক করে দিয়ে বলে, নন্দিতা রেডি হয়ে নাও, 9টায় ফ্লাইট ধরতে হবে। নন্দিতা ভ্রুকুচকে বলে, মানে কোথায় যাব? রাফি সরল গলায় বলে, কেন, হানিমুনে ভুলে গেছো নাকি? নন্দিতা হতভম্ব হয়ে বলে, হানিমুন? কিন্তু তুমি তো। রাফি কণ্ঠে গম্ভীরতা এনে বলে, তুমি কি রেডি হবে নাকি আমি রেডি করিয়ে দেব তোমাকে? নন্দিতা ভয় পেয়ে দ্রুত গলায় বলে, না না, আমি রেডি হচ্ছি। রাফি গম্ভীর গলায় বলে, আবার কি? না না, কিছু না। কথাটা বলে নন্দিতা চুপচাপ আলমারি থেকে কালো রঙের একটা জামদানি শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায় ওয়াশরুমে। নন্দিতা চেঞ্জ করে বের হয়ে দেখে রাফি নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগে ঢোকাচ্ছে। রাফি নন্দিতার দিকে চোখ তুলে তাকায়। জ্বরের কারণে নন্দিতার চোখ মুখে ফুলে আছে আর সেই ফুলো ফুলো মায়াবী মুখটা রাফিকে একটু বেশিই টানছে ইদানিং। রাফি আস্তে আস্তে করে নন্দিতার সামনে গিয়ে দাঁড়ায় আর নন্দিতার নিচের দিকে তাকিয়ে আছে। রাফি নন্দিতার কানের কাছে মুখটা নিয়ে মৃদু গলায় বলে, খুব অবাক হচ্ছে তাই না আমি কেন হঠাৎ এমন করছি? একবার হানিমুনে চলো, তারপর বুঝতে পারবে। নন্দিতা রাফির কথার আগামাথায় কিছুই বুঝতে পারছে না। রাফি পুনরায় বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, ডিনার করে বের হব। রাফি রুম থেকে বের হয়ে যায়। নন্দিতা বিড়বিড়িয়ে বলে, হানিমুনে গিয়ে কি হবে আবার? নন্দিতা রেডি হয়ে নিচে নেমে ডিনার করে সময় মতো বেরিয়ে যায় হানিমুনে যাওয়ার উদ্দেশ্যে। ফ্লাইটে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল নন্দিতা ঠিক মনে নেই। সকালে নন্দিতার ঘুম ভাঙে। চোখ খুলে নিজেকে নরম তুলতুলে বেডের উপরে আবিষ্কার করে। নন্দিতা উঠে বসে ঘরের চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে অচেনা একটা ঘর এসে। নন্দিতা ভয় ঢোক গিলে মনে মনে বলে, আমি এখানে এলাম কি করে? আমি তো ফ্লাইটে ছিলাম। রাফি কোথায়? ও কি আমাকে এখানে একা রেখে চলে গেছে? এসব চিন্তা করে নন্দিতা শব্দ করে কেঁদে দেয়। রাফি নন্দিতার কান্নার আওয়াজ শুনে দ্রুত পায়ে বেলকনি থেকে এসে নন্দিতার মুখটা ধরে বলে, কি হয়েছে জান, এভাবে কান্না করছো কেন? কান্না করেই যাচ্ছে নন্দিতা। অনেক চেষ্টা করছে কান্না থামানোর জন্য, কিন্তু কান্না থামাতেই পারছে না।
রাফি অস্থির গলায় বলে, আরে তুমি কান্না করছো কেন? বলবে তো আমায় কি হয়েছে? আর আমি তো এখানেই ছিলাম। নন্দিতার কান্না থামছে না দেখে রাফি নন্দিতার কান্নারত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে একধানে। হাসিও পাচ্ছে, আবার খারাপও লাগছে নন্দিতার কান্না দেখে। এত বড় একটা মেয়ে এভাবে কান্না করছে, যে কিনা চাইলেই বাচ্চা জন্ম দিতে পারবে। তবে রাফি এটা বুঝতে পারছে না নন্দিতা কান্না করছে কেন। খারাপ স্বপ্ন টপ্ন দেখেছে নাকি আবার? রাফি নজর যায় নন্দিতার শুকনো লাল রঙের ঠোঁট জোড়ার দিকে। রাফি ঢোক গেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু না পেরে রাফি নন্দিতার শুষ্ক ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। হুট করে নিজের সাথে এমন হওয়াতে নন্দিতা বড় বড় চোখ করে তাকায়। নন্দিতা রাফির থেকে দূরে সরে যেতে চাইলে রাফি নন্দিতার কোমর ধরে নিজের আরও কাছে টেনে নেয়। কিছুক্ষণ পর রাফি নিজে থেকেই নন্দিতাকে ছেড়ে দেয়। নন্দিতা লজ্জায় তাকাতে পারছে না রাফির দিকে। রাফি মুচকে এসে নন্দিতার ঠোঁটে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে কোমল গলায় বলে, এবার বলো কান্না করছিলে কেন? কিন্তু নন্দিতা তারপরও নাক টানছে। নন্দিতার নাক টানা দেখে রাফি কপট রাগ দেখিয়ে বলে, আবার কান্না করলে কিন্তু এবার আর চুমু খাবো না, অন্য কিছু করব। তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। যা হবে সব কিন্তু তোমার দোষের জন্য হবে। নন্দিতার চোখ তুলে রাফির দিকে তাকায় অবাক হয়ে। রাফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে নন্দিতার ডান হাতটা ধরে নরম গলায় বলে, কি হয়েছে বলো, কান্না করছিলে কেন? না বললে বুঝবো কি করে যে আমার একমাত্র বউটা কেন কান্না করছিল? নন্দিতা ধরা গলায় বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাই ভয়ে কান্না করে দিয়েছিলাম। রাফি নন্দিতার কথা শুনে সশব্দে হেসে বলে, এটার জন্য কান্না করছিলে? আমি তো ভেবেছিলাম কি না কি। কথাটা বলে নন্দিতার কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে বলে, আর তোমাকে ছেড়ে দেওয়ার কথা কোথা থেকে আসছে? একবার তো ছেড়ে দিয়েছিলাম, তাহলে ফিরে এলে কেন আবার? আর একবার যখন ফিরে এসেছো তাহলে আর ছাড়বো না কোনোদিন তোমাকে। বেঁধে রাখবো সারা জীবন তোমাকে নিজের হৃদয়ের গহীনে। নন্দিতা নিচু সুরে বলে, তুমি এমন করছো কেন রাফি আমার সাথে? আমি এসব নিতে পারছি না, প্লিজ এভাবে স্বপ্ন দেখাবা না আমাকে। রাফি মুচকে এসে নন্দিতাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, এটা স্বপ্ন না, এটা বাস্তব। তুমি কি ভেবেছিলে কিচ্ছু জানতে পারবো না? আমি সব জানতে পেরেছি, কেন বা কার জন্য এসব করেছিলে সব। মানে? রাফি নন্দিতাকে ছেড়ে বলে, মানেটা এখন না জানলেও হবে তোমার। শুধু রাতটার জন্য অপেক্ষা করো, তখন জানতে পারবা। এবার উঠে ফ্রেশ হয়ে নাও, নাস্তা করতে হবে। রাতে কি হবে? সারপ্রাইজ ম্যাডাম। সারপ্রাইজ বলে দিলে কি এটা সারপ্রাইজ থাকে? তাই না জানলেও চলবে আপনার। আর রাতের জন্য নিজেকে তৈরি রেখো। রাফি কথাটা বলে নন্দিতার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে যায়। নন্দিতা চিন্তিত হয়ে বলে, কি জেনেছে রাফি? ও কি সব কিছু জেনে গেল নাকি তার জন্য এমন করছে আমার সাথে? কিন্তু কার কাছ থেকে জেনেছে? রাফির চিৎকার শুনে নন্দিতা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে নেমে নন্দিতা আরও এক দফা অবাক হয়। এত বড় বাড়ি, চারদিকে এত দামি আর সুন্দর সুন্দর জিনিসগুলা। নন্দিতা সব কিছু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাফি নন্দিতার হাত ধরে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়ে বলে, খাওয়া শুরু করো। কোথায় এসেছি আমরা? পাহাড়ে। পাহাড়ে কেন এসেছি? রাফি মজার ছলে বলে, কারণ তোমাকে পাহাড় থেকে টুস করে ফেলে দিব, তাই পাহাড়ে এসেছি। কি? আর একটা কথা বললে তোমাকে কিন্তু সত্যি সত্যি পাহাড় থেকে ফেলে দিব। নন্দিতা ভয় আর কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করে দেয়। আর রাফি ফোনে কারোর সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। নন্দিতা খাওয়া দাওয়া শেষ করে বেলকনিতে এসে দাঁড়াতে মনটা ফুরফুরে হয়ে যায় সামনে থাকা মনোরম দৃশ্যটা দেখে। বড় বড় পাহাড়, চারদিকে সবুজে ঘেরা। পাহাড়ের উপর সাদা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, যেগুলা বাতাসের সাথে ভেসে যাচ্ছে। এর কিছুক্ষণ পরে রাফি নন্দিতাকে এসে বলে যায় যে সে একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যাচ্ছে, ফিরতে নাকি সন্ধ্যা হবে। আর সাথে এটাও বলে গেছে নন্দিতা যেন খাওয়া দাওয়া ঠিকমতো করে নেয়। নন্দিতার আর কি করার, একা একা সারাটা দিন কাটাতে হলো। এটা নাকি তাদের হানিমুন। একা একা হানিমুন কাটাতে হচ্ছে নন্দিতাকে। সারাদিন রাফির দেখা মিলল না। হঠাৎ করে গোধূলিবেলা নন্দিতার রুমে 3 জন প্রবেশ করলো। তা দেখে নন্দিতা কিছুটা চমকে বলে, কারা আপনারা? ম্যাম, রাফি স্যার আমাদের পাঠিয়েছেন আপনাকে রেডি করে দেওয়ার জন্য। রেডি করাতে মানে কিসের জন্য? এটা তো জানি না, আপনাকে শুধু সাজিয়ে দিতে হবে, এটা আমাদের বলা হয়েছে। নন্দিতা মনে মনে বলে, রাফি করতে কি চাইছে? নন্দিতা আর কিছু বলে না। ওরা নন্দিতাকে সাজাতে শুরু করে। 1 ঘন্টা পর নন্দিতার সাজ কমপ্লিট হলো। কালো শাড়িতে নন্দিতাকে অসাধারণ লাগছে। ম্যাম এবার চলুন। কোথা যাব? আপনি চলুন, দেখতে পাবেন। নন্দিতাও ওদের কথা মতো নিচে যায়। নিচে যাওয়ার সাথে সাথে রাফির মেসেজ আসে, গাড়িতে উঠে পড়ো, আর ভয় পাওয়ার কিছু হয়নি, ওদেরকে আমি পাঠিয়েছি। নন্দিতা মেসেজটা পড়ে গাড়িতে উঠে বসে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি থামে তার নিজের গন্তব্যস্থানে। নন্দিতা গাড়ি থেকে নেমে ভীষণ অবাক হয় রিসোর্টটা দেখে। রিসোর্টের চারদিকে ছোট ছোট পাহাড়ি রঙের লাইট জ্বলছে। নন্দিতার ফোনে আবারও মেসেজ আসে, গেট খুলে ভিতরে আসো। নন্দিতা রাফির কথা মতো ভেতরে প্রবেশ করে। আবার রাফি মেসেজ করে, এবার সিঁড়ি বেয়ে সোজা ছাদে আসো।
নন্দিতা মেসেজটা পড়ে চারিপাশে তাকিয়ে রাফিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু রাফির কোনো চিহ্ন দেখতে পায় না। আবার নন্দিতার ফোনে মেসেজ আসার শব্দ হয়। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো, অপেক্ষায় আছি তো তোমার। নন্দিতা রাফির পাঠানো মেসেজ পড়ে মুচকি এসে এক পা করে ভেতরে এগিয়ে যায়। যত এগিয়ে যাচ্ছে নন্দিতা ছাদের দিকে, তত হার্টবিটের গতি বেড়ে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে তা নন্দিতা বুঝতে পারছে না। ছাদের দরজার কাছে এসে নন্দিতা জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে দরজাটা খুলে ছাদে প্রবেশ করে তো পুরাই শকড। চারদিকে লাইটিং করা, ছাদের মেঝে জুড়ে হার্ট শেপের লাল বেলুন। ছাদের ঠিক মাঝ বরাবর একটা টেবিল আর 2টা চেয়ার রাখা। হঠাৎ করে নন্দিতার উপরে গোলাপ ফুলের পাপড়ি পড়তে থাকে। তাতে তো নন্দিতা মহা খুশি আর 2 হাত মিলে ঘুরতে থাকে। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে রাফিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নন্দিতা থেমে যায়। ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে 2 হাত বুকে গুজে রাফি নন্দিতার দিকে এক মনে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। নন্দিতা রাফিকে দেখে ভরকে যায়, কারণ রাফি তো এতক্ষণ এখানে ছিল না, হঠাৎ করে উদয় হলো কোথা থেকে। রাফির চাহনিতে নন্দিতা ভীষণ লজ্জা পায়, কিন্তু নন্দিতা রাফির দিক থেকে চোখ সরাতে পারছে না। রাফিও আজ কালো পড়েছে, কালোতে রাফি একটু বেশি হ্যান্ডসাম লাগছে, কিন্তু নন্দিতা তো লজ্জায় তাকাতেই পারছে না, তাই নিচের দিকেই তাকিয়ে আছে। রাফি কিছুক্ষণ নন্দিতার দিকে তাকিয়ে থেকে হুট করে এক পা করে নন্দিতার দিকে এগিয়ে আসে। রাফি নন্দিতার কাছে যত এগিয়ে আসছে তত হার্টবিটের গতি বেড়ে যাচ্ছে। রাফি নন্দিতার কাছে এসে দাঁড়ায়, কিন্তু তখনও নন্দিতা নিচের দিকে তাকিয়ে আছে। রাফির কোনো সাড়া শব্দ না পেয়ে নন্দিতা মুখ তুলে উপরে তুলে রাফির দিকে তাকায়। কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে রাফি নন্দিতার দিকে। নন্দিতা পুনরায় মুখটা নিচের দিকে করতেই রাফি ফিচেল সুরে বলে, প্লিজ নন্দিতা, এভাবে নিচের দিকে তাকিয়ে থেকো না, আমার দিকে তাকাও। নন্দিতা নিচের দিক থেকে তাকিয়ে বলে, আমরা এখানে কেন এসেছি? রাফি নন্দিতার দিকে কিছুটা ঝুঁকে নন্দিতার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে, হানিমুন করতে। কেন তুমি জানো না? জানো, আজকে না তোমাকে অনেক আকর্ষণীয় লাগছে কালো শাড়িতে। নন্দিতা ঘাড় বাঁকিয়ে রাফির দিকে ফিরে তাকায়। নন্দিতার গায়ের শাড়িটা কিছুটা পাতলা হওয়ার কারণে নন্দিতার সাদা পেটটা দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে। রাফি সহসা নন্দিতার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে নেয়। নন্দিতা তো আজকে বারবার শকড হচ্ছে রাফির কাণ্ডে। রাফি আবারও ফিসফিসিয়ে বলে, কি ভেবেছ আমি কিচ্ছু জানতে পারবো না? আমি সবটা জানতে পেরে গেছি, সুমন সব বলেছে আমায়। নন্দিতা নির্লিপ্ত ভঙ্গিতে বলে, সুমন? সুমন যা যা হয়েছে সব বলেছে ও আমায়। ওই দিন যদি আমার ফোনটা বন্ধ না থাকতো তাহলে না তোমাকে কষ্ট পেতে হতো না আমাকে। আচ্ছা, আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, তাই না? বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোমার করা অবহেলাগুলো খুব কষ্ট দিত আমাকে। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? আমার ভেতরটা না ছাড়খাড় হয়ে যাচ্ছে এই ভালোবাসা নামক যন্ত্রণার কাছে। নন্দিতা কিচ্ছু বলে না। নন্দিতার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রাফি বুঝতে পারে নন্দিতা কান্না করছে। নন্দিতার কোমর ছেড়ে নন্দিতার চোখের পানিটা মুছে দিয়ে বলে, একদম কান্না করবা না। সরি, আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি যে তখন নিরুপায় ছিলাম, তাই মা বাবার ভালোর জন্য নিজের ভালোবাসাকে কোরবানি দিতে হলো। কিন্তু দেখো ভাগ্যের কি লীলা, সেই ভালোবাসা আবারও ফিরে এলো আমার কাছে। রাফি নন্দিতার চোখের পানিটা মুছে দিয়ে বলে, হয়েছে তোমার কান্না, এবার চলো ডিনার করি। রাফি আর নন্দিতা ডিনার করে ছাদের এক কোণে বসে আছে। রাফি নন্দিতাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে নন্দিতার চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। হঠাৎ করে নন্দিতা বলে ওঠে, দিয়া কোথায় আছে এখন? রাফি নন্দিতার কথায় বিরক্ত হয়ে বলে, জানি না, আর ওর কথা শুনতেও চাই না আমি, তাই ওর কথা শুনতে চাই না আমাদের মাঝে। নন্দিতা পেছন ফিরে বলে, কিন্তু? রাফি নন্দিতার অষ্টদয়ের উপরে তর্জনী রেখে বলে, কোনো কিন্তু না, চুপচাপ থাকো। নন্দিতা আর কথা বাড়ায় না। অনেক রাত পর্যন্ত রাফি আর নন্দিতা এভাবে বসে রইল, কিন্তু হঠাৎ করে রাফি নন্দিতাকে কোলে তুলে নিয়ে ছাদের চিলুকোঠার ঘরটার দিকে হাঁটা ধরে। আকস্মিক ঘটনায় মৃদু চিৎকার করে নন্দিতা রাফির গলা ঝাপড়ে ধরে ভয়ে ভয়ে নন্দিতা রাফির পানে তাকালো। রাফির চোখে মুখে অন্য কিছুর আভাস পাচ্ছে নন্দিতা, যেটা মেয়ে হয়ে ঠিকই বুঝতে পারছে। রাফি নন্দিতাকে কোলে করে এনে চিলেকোঠার ঘরটাতে নামায়। নন্দিতা ঘরের চারদিকটা দেখে অবাক হয়। চারদিকে লাল গোলাপ, বেলি ফুল, আরও নাম না জানা ফুল দিয়ে সাজানো সারা ঘরটা। ছোট ছোট মোমবাতির আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে। রাফি দরজাটা শব্দ করে লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দ শুনে ঈষৎ কেঁপে ওঠে। রাফি নন্দিতাকে আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কেমন হয়েছে ঘর সাজানোটা? নন্দিতা নিচু গলায় বলে, সুন্দর হয়েছে। রাফি নন্দিতাকে নিজের দিকে ঘোরায়। নন্দিতা মাথাটা নুয়ে রেখেছে। রাফি 2 হাত দ্বারা নন্দিতার মুখ আবদ্ধ করে মুখ উপড়ে তুলে নন্দিতার কপালে গভীরভাবে ভালোবাসার পরশ এঁকে দেয়। নন্দিতা রাফির ভালোবাসার পরশটা চোখ বন্ধ করে অনুভব করে। রাফি নন্দিতার বন্ধ করে রাখা চোখে চুমু দিয়ে নন্দিতার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, আজকে যদি তোমাকে নিজের করে পেতে চাই তাহলে কি তুমি বাধা দেবে নন্দিতা?
আমি না নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছি প্রতিনিয়ত, কিন্তু এখন মনে হচ্ছে আর পারবো না। সত্যি বলছি, যদি আজকে বাধা দাও তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। তাই প্লিজ বাধা দিও না। খুব ভালোবাসতে ইচ্ছে করছে তোমাকে একেবারে গভীরভাবে। যে ভালোবাসার গভীরতা মাপা যায় না, শুধু অনুভব করা যায়। নন্দিতা কি বলবে কিছুই বুঝতে পারছে না। নিজের দু চোখের পাতা খুলে রাফির চোখের দিকে তাকিয়ে থমকে যায়। রাফি শান্ত চোখে তাকিয়ে আছে নন্দিতার দিকে, কিন্তু রাফির চোখের ভাষা সম্পূর্ণ ভিন্ন। বড্ড ছন্নছাড়া লাগছে দেখতে। ঘন ঘন ভারী নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। নন্দিতার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিয়ে ঢোক গিলে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রাফির বুকে ধীরে ধীরে মাথা রেখে এক হাত দিয়ে রাফির পিঠ জড়িয়ে ধরে। রাফি মুচকি হাসি দিয়ে নন্দিতাকে কোলে তুলে নেয়। নন্দিতা চোখ বন্ধ করে আছে। লজ্জায় নন্দিতা চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। রাফি নন্দিতাকে বেডে শুয়ে দিয়ে নিজেও আধো শোয়া হয়ে নন্দিতার পাশে শুয়ে পড়ে। নন্দিতার বন্ধ দু চোখের পাতায় পুনরায় চুমু এঁকে দেয়। নন্দিতা রাফির শার্টের কলার শক্ত করে মুঠো বন্ধ করে নেয়। পুরুষালী হাতের ছোঁয়া গভীর থেকে গভীর হচ্ছে। আস্তে আস্তে দুজনের মাঝে সব আবরণ একে একে সরে যায়। নন্দিতার দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। নন্দিতার এই চোখের জল কষ্টের না, বরং সুখের। আজকের চারটাও লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে নন্দিতা আর রাফির ভালোবাসা দেখে। এতদিনের এত বছরের ভালোবাসা আজ দুজনের মিলনের মাধ্যমে পরিপূর্ণ হলো। মাঝরাত। রাফির উন্মুক্ত লোমশ বুকে নন্দিতা মাথা রেখে শুয়ে আছে। নন্দিতা লজ্জায় রাফির দিকে তাকাতে পারছে না। কিয়ৎক্ষণ আগে দুজনের মাঝে যা ঘটেছে তা বারবার চোখে ভাসছে নন্দিতার। রাফির প্রত্যেকটা ছোঁয়া নন্দিতার শরীরে বয়ে গেছে, যা কোনো দিনই ভোলার মতো না। চারদিকে এখনো অন্ধকার হয়ে আছে। মোমবাতিগুলো নিভে গেছে, তবে জানালা দিয়ে চাঁদের আবছা আলো আসছে। রাফি নন্দিতার হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল ঢুকিয়ে নন্দিতার হাতের পাতা চুমু দিয়ে বলে, যন্ত্রণা হচ্ছে নন্দিতা? ব্যথা কিংবা আনকমফোর্টেবল? রাফির কথা শুনে নন্দিতার ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে। এসব প্রশ্ন না করলে কি নয়? নন্দিতাকে চুপ মেরে থাকতে দেখে রাফি পুনরায় বলে, কি হলো, কিছু জিজ্ঞেস করছি তো? নন্দিতা নিচু গলায় বলে, ঠিক আছে আমি। রাফি নন্দিতাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, ধন্যবাদ জান, নিজেকে আমার কাছে এতটা গভীরভাবে মিলিয়ে দেওয়ার জন্য। নন্দিতা কিছু না বলে নিজেকে আরও গুটিয়ে নেয় রাফির বাহু ডোরে। রাফি মুচকি হেসে নন্দিতার চুলের ভাঁজে হাত বোলাতে বোলাতে বলে, ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। 4 বছর পর নন্দিতার ছোট্ট একটা বাচ্চা মেয়ের পেছন পেছন দৌড়াচ্ছে। আর ছোট বাচ্চা মেয়েটি তার ছোট ছোট পা দুটো ফেলে তার বাবার কাছে গিয়ে বাবার কোলে উঠে গলা জড়িয়ে ধরে বলে, পাপা, তুমি মামামকে বলো আমি এখন খাবো না। রাফি মুচকি এসে বলে, কেন আম্মু, খাবে না কেন? আমার এখন খেতে ইচ্ছে করছে না। তা বললে কি করে হবে? না খেলে তুমি বড় হবে কি করে? খাবার খেলে কি তাড়াতাড়ি বড় হয়ে যাব? হ্যাঁ তো, আমার নুফা খাবার খেলে জলদি বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি খাবো। রাফি তার মেয়ে নুফাকে আদর দিয়ে দেয়। ঠিক সেই সময় নন্দিতা রুমে এসে রাগে গলায় বলে, রাফি, তোমার এই পাজি মেয়েকে বোঝাও যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়। আমি প্রতিদিন ওর পেছনে এমন ঘোড়ার মতো দৌড়াতে পারবো না, বুঝলে? আর এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? সারাদিন ওর পেছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ, আর তুমি বসে বসে বলছো এভাবে বলছো কেন? রাফি নুফাকে বলে, নুফা, আম্মু, তুমি তোমার দাদুমণির কাছে যাও, তোমার মাম্মামকে একটু ঠান্ডা করি। নুফা চলে যেতেই রাফি নন্দিতার হাত ধরে নিজের কোলে বসিয়ে দিয়ে বলে, খুব জ্বালায় না আমার দুষ্টু মেয়েটা? ওর থেকে তুমি বেশি জ্বালাও আমাকে। যাহ বাবা, আমি আবার কখন জ্বালালাম তোমাকে? এই ছাড়ো তো আমাকে, আমার অনেক কাজ পড়ে আছে। আগে তো অনেক ভালো ছিলে, এখন এমন মেজাজটা এমন খিটখিটে করে রাখো কেন? আগে আমাকে ভয় পেতে, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে তোমায় ভয় পেতে হবে। আগের দিন বাগে খাইছে মশাই, এখন আপনাকে আর আমি ভয় পাই না। রাফি নন্দিতাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, সত্যি ভয় পাও না? না, পাই না। এছাড়াও তো আমার কাজ আছে। রাফি আচমকাই নন্দিতার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। নন্দিতা ব্যথায় কুঁকড়ে ওঠে। গলায় তেজ এনে বলে, এটা কি করলে তুমি? রাফি কৌতুকের সুরে বলে, ভয় পাও না তাই ভয় দেখানোর চেষ্টা করলাম, এই আর কি হয়েছে। তোমার ভয় দেখানো এবার ছাড়ো। রাফি নন্দিতাকে না ছেড়ে নন্দিতার ডান হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে ফিসফিস করে বলে, অনেক দিন রোমান্স করি না, চলো না একটু রোমান্স করি। নন্দিতা রাফির বুকে ধাক্কা দিয়ে বলে, শখ কত, এক বাচ্চার বাপ হয়ে গেছে, এখনও রোমান্স করতে চায়। রাফি বুক ফুলিয়ে বলে, তো কি হয়েছে, এখন রোমান্স করে না হয় 2 বাচ্চার বাপ হয়ে যাব? এই একদম না। হ্যাঁ, একজনকে নিয়ে আমি খুব জ্বালায় আছি, আর একজন আসলে আমি তাকে সামলাতে পারবো না। তোমাকে পারতে হবে। কথাটা বলে কোলে তুলে নন্দিতাকে বিছানায় রেখে দিয়ে দরজাটা লাগিয়ে নন্দিতাকে বুকের সাথে জড়িয়ে ধরে ভালোবাসার জগতে ডুব দেয়। এইভাবে চলতে থাকে নন্দিতা আর রাফির সংসার জীবন।